নমস্কার, জানতে চাই বাংলার আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। আর আজ আমার সাথে যে ব্যক্তি, যে রাজনীতিবিদ রয়েছেন, তিনি নিজে যতটা না বিখ্যাত, তার উক্তিগুলো তার থেকেও বেশি বিখ্যাত। উনি বিশ্বাস করেন যে উনি যা বলেন একদম স্ট্রেট বলেন, উনি পেছনে কোনো কথা বলেন না, এবং উনি বিশ্বাস করেন যে উনি সব প্রশ্নের সবাইকে উত্তর দেন, কোনো প্রশ্ন থেকে উনি পিছপা হন না। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ দা, অনেক অনেক স্বাগত। জানতে চাই বাংলায়, রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে দিলীপ বাবু। নমস্কার। আমার প্রথম প্রশ্ন দিলীপ বাবু আপনাকে, যে আপনি স্বপ্ন দেখেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসবে বাংলায়, আপনি স্বপ্ন দেখেছিলেন যে বিজেপি সরকার তৈরি করবে। কাদের ভুলের জন্য এই সরকারটা তৈরি হলো না? ভুল তো অনেক থাকে, অত বড় একটা কাজ, অত বড় একটা স্বপ্ন, কিন্তু আমরা পরিশ্রম করেছি, লড়াই করেছি। আমি আমার সাথী যারা লক্ষ লক্ষ কার্যকর্তা গত 5-6 বছর ধরে পরিশ্রম করেছেন, মার খেয়েছেন, কেস খেয়েছেন। তার মধ্যে প্রায় এখনও পর্যন্ত 175 জনের বেশি কর্মী নিহত হয়েছেন। এবং আমরা যেহেতু সর্বভারতীয় পার্টি, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি ছাড়াও বহু নেতা আমাদের সহযোগিতা করতে এসেছেন। আর যেখান থেকে ভারতীয় জনতা পার্টি উঠে এলো গত 5-6 বছরের মধ্যে, এটা একটা অভাবনীয়। তো আর প্রথমবার আমরা ক্ষমতায় আসার জন্য লড়াইও করেছিলাম, অভিজ্ঞতা আমাদের কার্যকর্তাদের কম ছিল। আর সর্বভারতীয় পার্টি হওয়ার জন্য পশ্চিমবাংলাতেও পার্টির তরফ থেকে প্রথমবার এরকম লড়াই হয়েছিল। সেই জন্য যে মোটিভ নিয়ে, যে ধরনের পলিসি নিয়ে আমরা লড়াই করেছিলাম, হয়তো সব কটা ঠিকঠাক হয়নি, অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আর মানুষ যেভাবে বাংলা রাজনীতিকে দেখতে পছন্দ করেন সেভাবে হয়তো হয়নি। এই ধরনের কিছু ছোটো ছোটো ব্যাপার হয়তো গ্যাপ হয়েছে, আর তার জন্য হয়তো আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। এত কর্মী মারা যাচ্ছে দিলীপ বাবু, এত কর্মী ঘর ছাড়া, দিলীপ ঘোষের কি গ্লানি বোধ হয়? দিলীপ ঘোষ কি রাতে ঘুমাতে পারে? কারণ কি দিলীপ ঘোষই আমার মনে আছে বলেছিল শিল্পীদের রোগড়ে দেবে, দেখে নেবে, মেরে দেবে। কারা ভোটের পরে এসে বলেছিল যে সমস্ত যারা তৃণমূলের কর্মী আছে তাদেরকে দেখে নেবে। আপনার কি মনে হয় যে আপনার জন্য অনেক কর্মী ঘর ছাড়া? আমি জানি না আমার জন্য কিনা, আমাদের পার্টিতে ব্যক্তির কোনো গুরুত্ব নাই, আদর্শ, কার্যপদ্ধতি, সংগঠনের গুরুত্ব আছে। সেজন্য পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠা ডক্টর শ্যামাপ্রসাদের হাত ধরে বাংলায় আমরা ক্ষমতায় পৌঁছতে পারিনি, কিন্তু দেশের বেশিরভাগ রাজ্যে পৌঁছে গেছি। আমাদের লড়াইতে এবং এই যে ঘাম আর রক্ত এবং প্রাণের বিনিময়ে সাধারণ মানুষ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। তো সেই জন্য এটা ঠিক যে আমার এতে একটা যোগদান আছে। আমি হয়তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বলে অনেক মানুষ আমাকে বিশ্বাস করে তারা এগিয়ে এসেছিলেন। এই ভয় ভীতিকে উপেক্ষা করে তার ফলে তাদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, তাদের প্রাণ বলিদান দিতে হয়েছে। এটা খালি দিলীপ ঘোষ নয়, তারাও আমার মতো এরকম লক্ষ লক্ষ কর্মী, আমরা সবাই মিলে একটা টিম, একটা সংগঠন কাজ করেছিলাম। সবাই ভেবেছিলেন যে আমরা ক্ষমতার কাছাকাছি এসে গেছি, এবার ক্ষমতায় এসে যাব, বাংলার পরিবর্তন হবে। সেটা হতে পারলো না। আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, তার যারা সামনে রয়েছেন মডেল হিসাবে, শ্যামাপ্রসাদ থেকে আরম্ভ করে নরেন্দ্র মোদী পর্যন্ত, তাদেরকে দেখে আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষ উৎসাহিত হয়েছিলেন এবং এই এত বড় রিস্ক নিয়েছিলেন। সেজন্য এই যুদ্ধে আমিও একজন যোদ্ধা, আমিও সেই স্বপ্ন নিয়েছিলাম। আমিও আক্রমণের শিকার হয়েছি বারবার, 10-15 বার আমার গাড়ি ভাঙা হয়েছে, 50 বার আমার উপরে অ্যাটাক করা হয়েছে। তো হয়তো ভগবানের কৃপায় আমার প্রাণটা যায়নি, শরীরে লেগেছে, কিন্তু অনেক সাধারণ কর্মীকে প্রাণ দিতে হয়েছে। তারাও এই স্বপ্নকে সফল করার জন্য পরিশ্রম করেছিলাম। আমরা সবাই সহযাত্রী ছিলাম, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, আর সবাই স্যাক্রিফাইস করেছি। আগামী দিনে সেটা চলতেই থাকবে। এই যে যারা কর্মীরা প্রাণ দিয়েছেন তাদের বলিদানকে সার্থক করার জন্য আমরা বাকি যারা কার্যকর্তারা কাজ করছি, তারা অধিক পরিশ্রম করে সেই সাফল্যের চূড়ায় পৌঁছব। দিলীপবাবু, অনেকে জানতে চায় যে আপনার দলেও তো অনেক শিল্পীরা আছেন, আপনার দলে প্রচুর শিল্পী আছেন যারা ভোটেও লড়েছেন, তা আপনি কি তাদেরও ওই রোগড়ে দেবেন? আমি সেই শিল্পীদের কথা বলেছিলাম যারা আফগানিস্তানে কিছু হলে এখানে ধর্ণা দেন, কিউবাতে কিছু হলে এখানে মিছিল বার করেন, বা হাকলাকের উপরে কিছু হলে হরিয়ানাতে বাংলায় মিছিল বার করেন। কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দুর উপর অত্যাচার হলে তারা রাস্তায় বেরোন না। পশ্চিমবাংলায় হাজার হাজার কর্মীকে হত্যা করা হচ্ছে, বিরোধী পার্টির লোককে, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, খুন আর হিংসার একদম প্লাবন চলে এসছে। তখন তাদের মনে একটুও বিচলিত হয় না, তারা রাস্তায় নামেন না। আমি সেই ধরনের শিল্পী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, তাদের কথা বলেছিলাম। তাদের এই যে মেকি সেকুলারিজম, তাদের এই যে প্রগতিশীলতা, তার বিরুদ্ধে আমি বলেছিলাম। দিলীপ ঘোষ কি বাংলা কবিতা পড়েন? জয় গোস্বামী, শ্রীজাত, দিলীপ ঘোষ কি বই, গল্পের বই এসব পড়েন? একসময় পড়তাম, স্কুলে পড়তে, পরবর্তীকালে উপন্যাস, গল্প,
ভ্রমণ কাহিনী, কবিতাও কিছু কিছু। অনেক পরিচিত লোক আছেন, গেলে তারা কবিতা লেখেন, কবিতার বইও দেন হাতে, পড়ার জন্য পড়েছি কিছু কিছু। তো সেই জন্য আজকে আর কবিতার পরিবেশ কোথায় পশ্চিমবাংলায়? চারদিকে বোম বন্দুকের আওয়াজ, না কবিতা, না রবীন্দ্রসঙ্গীত, না হরিনাম সংকীর্তন, সে তো শোনা যাচ্ছে না। হাহাকার শোনা যাচ্ছে, মায়েদের বুক ফাটা কান্না, স্ত্রীর সিঁদুর মুছে যাওয়ার জন্য, ছোট ছোট অনাথ বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, আর কাজের জন্য হাহাকার মানুষের। এই ভয়ঙ্কর হতাশার মধ্যে কবিতা লেখার কি জায়গা আছে? আমার কিন্তু মনে হয় সেই জন্য আর কবি দিলীপবাবু সম্মেলন হচ্ছে না, আর কবিদের সম্মানও পাওয়া যাচ্ছে কিন্তু না। দিলীপবাবু এই বাংলাতেই তো কবির সুমন লিখেছিলেন গির্জার ঘণ্টায় মিলে যাওয়া আজানের সুর। এই বাংলাতেই তো একদিকে শঙ্খধ্বনি, একদিকে আজানের সুর, একদিকে গির্জার ঘণ্টা। এই বাংলাই তো নিজের মেয়েকে চেয়েছে। কবিতা তো কবিতাই থেকে গেল, বাস্তবে এলো কোথায়? সেই জন্য কবিতার সঙ্গে সঙ্গে সে কবিরাও গায়েব হয়ে গেছেন। তাদের কবিতা যে আকাশ কুসুম কল্পনা ছিল, তারা মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন তার ধারে কাছেও পৌঁছতে পারেননি তারা, বা এখানকার সমাজ বা এখানকার সরকার। আজ মানুষ হতাশ, দুমুঠো চালের জন্য হাহাকার করছে। 2 টাকা দিয়ে চাল কিনে খেতে হচ্ছে 80% লোককে। এই সোনার বাংলার এই যে ভয়ঙ্কর পরিণতি, এর থেকে লোকের আর অব্যাহতি চাইছে। তাই লক্ষ লক্ষ যুবক বাংলা ছেড়ে গুজরাটে, মহারাষ্ট্রে চলে যাচ্ছেন চাকরি করতে। অতি সম্প্রতি যে হিংসার বাতাবরণ, সেখান থেকেও কয়েক হাজার আমাদের পরিচিত মানুষ আবার চলে গেছেন পশ্চিম ভারতে, দিল্লিতে এসে, আর এখানে এসে কাজের খোঁজ করছেন, প্রাণ বাঁচাবার চেষ্টা করছেন। আমরা চাই আবার কবিরা কবিতা লিখুন, আবার সাহিত্যিকরা সাহিত্য করুন, কবিতার আবৃত্তি হোক, কবি সম্মেলন হোক। সেই বুদ্ধিজীবী সাহিত্যিকদের সম্মেলন কোথায়? এবারে তো নির্বাচনেও আমি তাদেরকে দেখতে পেলাম না, যারা এখানে এসে সেকুলারিজম জয়গান গাইতেন। তারাও বোধহয় হতাশ হয়ে গেছেন এই সরকারকে দেখে, কিন্তু এই দিলীপবাবু শাসককে দেখে। আপনার বরঞ্চ যে শঙ্খ ঘোষের সেই কবিতা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে খড়গ নিয়ে, আমার মনে হয় সেটাই আজকে ওই যুগানুকূল। কিন্তু দিলীপবাবু, আপনি যে কবি সম্মেলন অর্গানাইজ করার কথা বলছেন, সেই কবি সম্মেলনে কি কাজী নজরুল ইসলাম, সেই কবি সম্মেলনে কি কবির সুমনের কবিতা পাঠ করা যাবে? কোনো সংখ্যালঘু ছেলে সে কি কবিতা পাঠ করতে আসতে পারবে আপনার যে কবি সম্মেলনের কথা আপনি বলছেন? যারা দায়িত্ব নিয়েছিলেন হিন্দু মুসলমানকে এক করার, তারা কেন করতে পারেননি আজকে? কেন পশ্চিমবাংলায় দাঙ্গা হচ্ছে? সারা ভারতবর্ষে কোথাও দাঙ্গা হয় না? কালিয়াচক, ধুলাগড়, বা এতে আমাদের বসিরহাট, বাদুড়িয়া, আসানসোল, রানীগঞ্জে আমরা 2-4 বছরের মধ্যে এখানে দাঙ্গা দেখেছি, সাম্প্রদায়িক দাঙ্গা। রাজনৈতিক হিংসা তো সর্বোপরি গ্রামে গঞ্জে শহরে বাড়ি বাড়িতে হচ্ছে। এবং এখানে বম বন্দুকের আওয়াজগুলি পশ্চিমবাংলায় শোনা যাচ্ছে। কালিয়াচক, ধুলাগড়ের মতো খাগড়াগড় পর্যন্ত সব জায়গায় বোমের আওয়াজ, বাড়িঘর, গ্রাম কেঁপে যাচ্ছে। জেলায় জেলায় বম বন্দুকের কারখানা আর উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। কেন? এই পশ্চিমবাংলাকে মানুষ চেয়েছিল নাকি? বর্তমান শাসক 10 বছর শাসন করার পরে নিজে হেরে যান ভোটে, পেছনে দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হয়, কিন্তু ক্ষমতা ছাড়বেন না, যে কোনো মূল্যে আটকে রাখবেন। কার স্বার্থে? কিসের স্বার্থে? যিনি কথায় কথায় বাঙালির গল্প বলছেন, সেই বাঙালিকে আজকে ঘর ছাড়া করে দিলেন উনি। তো পেটের দায় বাঙালিকে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু বিজেপি কি করছে? বিজেপি এত 18 জন সাংসদ আছে আপনাদের, এতগুলো বিধায়ক আছে আপনাদের, তা আপনারা কেন চাকরি আনতে পারছেন না বাংলায়? কেন আপনারা কোনো রুটি কাপড়া মাকান কখনো আপনাদের এজেন্ডা হয় না? অনেকে বলেন যে ধর্ম 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 ধর্ম, এটাই আপনাদের এজেন্ডা। কেন আপনারা চাকরিটাকে এজেন্ডা করছেন না? কেন বলছেন না যে মন্দিরের আগে কারখানা হবে বাংলায়? ভারতীয় জনতা পার্টিকে যেখানে লোকে দায়িত্ব দিয়েছে, বিজেপি সেখানে কাজ করে দেখিয়েছে বলে বাংলার ছেলেরা গুজরাটে চাকরি করতে যাচ্ছে। এটাই পার্থক্য। যারা রুটি কাপড়া মকানের গল্প বলতেন, তারা রুটিও দিতে পারেননি, কাপড়াও দিতে পারেননি, আর মকানও দিতে পারেননি। রুটি দিয়েছেন নরেন্দ্র মোদী 2 টাকা কিলো চাল আর 3 টাকা কিলো আটা। কাপড়াও দিচ্ছেন তিনি, এবং মকান তিনিও দিচ্ছেন আবাস যোজনার মাধ্যমে। সেটাও কাটমানি দিতে হচ্ছে 20-25 হাজার, তবে পাওয়া যাচ্ছে। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, বিজেপি করে দেখিয়েছে। বিজেপি স্লোগান দেয়নি। যারা গরিব হটানোর স্লোগান দিয়েছিলেন তারা নিজেরাই হটে গেছেন, কংগ্রেস মুক্ত ভারত হয়ে গেল প্রায়। যে সিপিএম কেবল পেটের কথা বলতো, সেই পেটের দায় আজকে বাঙালিকে ঘর ছাড়া হতে হচ্ছে। টিএমসির তো কোনো তুলনাই হয় না, না নীতি, আদর্শ, কার্যপদ্ধতি, না নেতৃত্ব, কিছুই নাই। দিলীপবাবু বলেছিলেন বদলাও হবে, বদলও হবে, তো বদল তো হলো না। এবার কি এই বদলাটা, সেই বদলাটা আপনাদের ওপরে যখন তৃণমূলের লোকেরা নিচ্ছে, তখন আপনার কি হাতে রক্ত লেগে নেই দিলীপ ঘোষ? দিলীপ ঘোষের হাতে রক্ত নাই। দিলীপ ঘোষ নীতি মানে, সংবিধান মানে, কোর্ট মানে। যারা মানে না তাদের হাতে রক্ত লেগে আছে, তাদের কাপড়ে রক্ত লেগে আছে। তাই তারা কাশি গিয়ে গঙ্গা স্নানের কথা বলছেন। আমরা তো গঙ্গা স্নান করি, গঙ্গাসাগরে যাই। আমরা ধর্মের কথা বলি না, ধর্মের আচরণ করি। আর সেই ধর্ম হচ্ছে মানব ধর্ম, যেটা ভারতবর্ষে যুগ যুগ ধরে চলে এসেছে। যারা এটাই বোঝেন না, তারা জোর করে হিন্দু মুসলমানকে মেলাতে চান, জোর করে এখানে একতা করতে চান। আর সেই জোর করতে গিয়ে আজকে
মানুষ তাদেরকে আর বিশ্বাস করছে না, সব কিছু জোর করে করতে হচ্ছে, ভোটও জোর করে নিতে হচ্ছে। প্রচুর প্রচুর শিক্ষা দীক্ষা চিন্তাবিদ যারা থাকেন তার থেকে দিলীপ ঘোষ একদম অন্য সারিতে হাঁটেন। দিলীপ ঘোষই তো বলেছিলেন অমর্ত্য সেনকে নিয়ে, দিলীপ ঘোষ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন। দিলীপ ঘোষ তো নোবেল পুরস্কার পাননি, তো যারা নোবেল পুরস্কারটা পেয়েছেন তাদের নিয়ে দিলীপ ঘোষের কেন এত আপত্তি? আপনি বলেছেন অমর্ত্য সেন 3টে বিয়ে করেছে, তাতে আপত্তিটা কি আপনার? আপনি বলেছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেন এরা দেশের কি কাজে আসে, তা আপনি কি কাজে আসছেন দিলীপ ঘোষ? দেখুন, দিলীপ ঘোষ যে অতি সাধারণ মানুষ, চাষির পরিবারের ছেলে, জঙ্গলমহল থেকে উঠে এসছে, সাধারণ মানুষের কষ্ট দেখেছে। আমি কলকারখানার শ্রমিকদের সঙ্গে থেকেছি, যেখানে শৌচালয়ের ব্যবস্থা নেই, সকালবেলা তাদেরকে মাঠে বা ড্রেনে যেতে হয়, তাদের সঙ্গে থেকেছি। অধিক একেবারে গ্রামের দিকে গেছি, যেখানে শুদ্ধ খাওয়ার জল নেই, মানুষের বাড়িতে একটার বেশি দুটো থালা নেই, তাতে এক একজন করে খেতে হয়, সে গরিবই আমি দেখেছি। আর সেই জন্য আমার কাছে তাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ সমাজকে দেশকে গড়ার জন্য তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ঘামটাই সবচেয়ে প্রয়োজনীয়। তাদের কথা কেউ ভাবে না। যারা এই যে তাদের ট্যাক্সের টাকায় তাদের পরিশ্রমে বড় হয়েছেন, শিক্ষিত হয়েছেন, পুরস্কার পেয়েছেন, আমার প্রশ্ন থাকে যে তারা ওই মানুষগুলোর জন্য কি করেছেন। আর এই প্রশ্ন আমার এখানে অনেকেরই আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এই মানুষগুলি যাদের আপনি কথা বলছেন, তাতে নীতি আদর্শ নিয়ে সবসময় আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। তারা লেফটিস্টদের সঙ্গে আছেন, তারা রাইটিস্টদের সঙ্গে আছেন, তারা মাঝখানেও আছেন। যখন যেদিকে হাওয়া বয় সেদিকে হয়। যারা কবিতা লেখেন, যে শাসক থাকে তার পক্ষে কবিতা লেখেন খালি সুবিধা পাওয়ার জন্য। তো সেই সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিরা যারা মহান হয়েছেন, দেশের জনগণের সমর্থনে তাদের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছেন, তাদের প্রতি আমরা প্রশ্ন করবই যে আপনি আমাদের সমাজকে কী দিলেন। আপনাকে সমাজ দুহাত তুলে দিয়েছে, তাদের খাওয়া থাকার অসুবিধা নেই, সব জায়গায় ফ্রিতে যাতায়াত করতে পারেন, তাদের ভাষণ শোনার জন্য হাজার লোক আছে, কিন্তু খালি পেটে মানুষকে খালি মনে ফিরে যেতে হয়। সেই জন্য এই প্রশ্ন আমি আগেও করেছি, আগামী দিনেও করব। আর এদেরকে যারা পাথেয় করে ক্ষমতায় আসছেন তাদের প্রতিও প্রশ্ন থাকবে যে এই যে একটা কিছু বিশেষ মানুষ তৈরি হয়েছেন, যারা সাধারণ মানুষের সুখে দুঃখে থাকেন না, কেবল এই ধরনের একটা এলিট ক্লাস একটা তৈরি করা পরিবেশে থাকেন, তারা সাধারণ মানুষের দুঃখ কষ্ট কখনো বোঝার চেষ্টা করেননি। আর তা সাধারণ মানুষের কষ্টের জন্য তারা রাস্তায় কখনো বেরোনো না। দিলীপ ঘোষ কি বুদ্ধিজীবী, দিলীপ ঘোষ কি বিদ্বজন হিসেবে নিজেকে মনে করেন, না দিলীপ ঘোষের এই এই বিষয়ে অ্যালার্জি আছে? কখনো মনে করি না। আমি তো অতি সাধারণ মানুষ মনে করি এবং সাধারণ মানুষের সঙ্গে থাকি, সাধারণ জীবনযাপন করি। এমনকি আমি এমপি হয়েছি, সরকার আমাকে অনেক কিছু সুবিধা দেয়, আমি সেটাও নিই না। আমি প্লেনে ইকোনমিক ক্লাসে যাতায়াত করি। আপনি দেখেছেন সাধারণ মানুষের সঙ্গে, আমি সাধারণ মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করি, আমি সাধারণ কর্মীদের সঙ্গে গ্রামে গিয়ে আমি সেই সাধারণ জীবনযাপন করে মানুষের দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করি। সেজন্য বুদ্ধিজীবী বা এই ধরনের শব্দগুলো আজকাল একটা গালাগালির পর্যায়ে চলে গেছে। আমরা আগে বুদ্ধিজীবী বললে ভাবতাম যে বিশিষ্ট বিদ্বান লোক, যাকে অনুকরণ করা যায়। সিপিএম এই শব্দটাকে একেবারে মিসইউজ করে তার 12টা বাজিয়ে দিল, বুদ্ধিজীবী লোকে সন্দেহের চোখে থেকে, মানে ধান্দাবাজ লোক। তো সেই জন্য এই ধরনের লোকেরা যারা বাংলায়, এই ধরনের লোকেরা অনেক ছিলেন আগে, আর সত্যি তাদের স্যাক্রিফাইসও ছিল। আমরা টিচারদের দেখেছি, প্রফেসরদের দেখেছি, তারা সাধারণ জীবনযাপন করতেন, সাইকেলে করে যেতেন, কাঁধে একটা ঝোলা নিয়ে সাধারণ বাসে ট্রেনে যেতেন, এখন অনেকে যান, কিন্তু তাদেরও জীবনের মধ্যে পরিবর্তন চলে এসছে, সুবিধা বেড়েছে। দিলীপ ঘোষ যে এত এত স্যাক্রিফাইস, দিলীপ ঘোষ এত মার খেয়েছে, দীর্ঘদিন ধরে আরএসএস করেছে, মাটি কামড়ে পড়ে থেকেছে, দিলীপ ঘোষের খারাপ লাগে না যে কাল বিজেপি জয়েন করে আজকেই কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাচ্ছে, পরশু বিজেপি জয়েন করে আজকেই কেউ বিরোধী দলনেতা হয়ে যাচ্ছে? দিলীপ ঘোষের মনে হয় না যে দিলীপ ঘোষেরই তো আসলে এগুলো সব পাওয়ার কথা ছিল? দেখুন, দিলীপ ঘোষ কী চায় বা কী পায় সেটা ব্যক্তিগত ব্যাপার, বা অন্য কেউ পেলো কিনা সেটা আমার কিছু যায় আসে না। যারা পাচ্ছে তারা একেবারে উড়ে এসছে না, তারা কোথাও না কোথাও পরিশ্রম করেছে, সমাজে তারা কাজ করেছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যেন পার্টি স্বীকৃতি দিয়েছে। আমি তো আমাকে ভাবি, আমি তো কোনোদিন ভাবিনি আমি নেতা মন্ত্রী হব বা এমপি এমএলএ হব। আমার পার্টি আমাকে যা দিয়েছে, বা এই কম সময়ের মধ্যে কোন নেতা এত সম্মান আর অধিকার সুযোগ পেয়েছে। আমি পার্টিতে জয়েন করলাম প্রদেশের সাধারণ সম্পাদক হিসাবে, 1 বছর যাওয়ার আগে প্রেসিডেন্ট হয়ে গেলাম, 6 মাসের মধ্যে এমএলএ হয়ে গেলাম, আর 2 বছর পরে এমপি হয়ে গেলাম। আপনি বলুন তো কতজন নেতা এরকম সুযোগ পেয়েছে? আমার পার্টি এটা দিয়েছে আমাকে। দিলীপবাবু, অনেকে বলে যে আপনি যেভাবে কথা বলেন, আপনার কথায় যেভাবে, বাংলা কথায় যেভাবে টান আছে, সেইটা আপনার কখনো মনে হয়, আপনার কখনো একটা কোনো কমপ্লেক্স কাজ করে যে আমি ভালোভাবে যেভাবে শহুরে মানুষজন কথা বলে সেরকমভাবে কথা বলতে হয়তো পারি না বা চাই না? দেখুন, আমি যেখান থেকে এসেছি জঙ্গলমহল, সেখানে বাংলা ভাষাই চলে না, আমার মাতৃভাষাই বাংলা নয়, আমি ওখানকার মিক্স ভাষা বলি। তো আমাদের শুভেন্দু অধিকারী আছেন, তার ভাষার টান আছে, তিনি কাঁথির লোক, সেখানে মিক্সড উড়িয়া চলে। তো এটা মাদার টাং, পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে বিভিন্ন ভাষার টান আছে, সেখানকার লোকের ভাষার টান থাকবেই। যারা কলকাতার বাবু, হুগলি বা উত্তর চব্বিশ পরগনায় থাকেন,
বর্ধমানে, সেখানকার ভাষা শুদ্ধ বাংলা চলে, আমরা সেখানে বড় হইনি। ছোটবেলায় যে ভাষায় কথা বলেছি তার টান থাকবে, এই জন্য লজ্জিত নয়, আমি আমার নিজের মাতৃভাষার জন্য গর্বিত। আর আমার দেশ সমস্ত ভাষাকে সমান স্বীকৃতি দিয়েছে। আর অনেকে আছেন বিদেশি ভাষা বলে খুব গর্ব অনুভব করেন, আমার তাতে সামান্য গর্ব হয় না। নিজের দেশের লোককে, নিজের সমাজের লোককে, রাজ্যের লোককে নিজের ভাষায় যদি কেউ বোঝাতে না পারে, অন্য ভাষার তাকে সহযোগিতা নিতে হয়, তা ভাববো যে তার মধ্যে অসম্পূর্ণতা রয়েছে, তাই পারে না। দিলীপ ঘোষ কি অলি পাবে যান? না না, এইসব নাম আমি শুনিনি, কারণ আমাদের সাধারণ সমাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিছু কৃত্রিম লোক আছে যারা একটা আলাদা জগৎ তৈরি করে সেখানেই থাকে, তাদের জন্য এইসব। আজ সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, এই জগৎটা আস্তে আস্তে শূন্যে চলে যাচ্ছে, এদের অস্তিত্বহীন হয়ে যাচ্ছে এরা। তাই ড্রামা করে, নাটক করে মাঝে মধ্যে আপনাদের মিডিয়ায় আসার চেষ্টা করেন। সাধারণ মানুষ বুঝেছে এই যে একটা ইউটোপিয়া তৈরি করা হয়েছিল, কিছু বিশেষ লোক মনে করছে ওটাই দুনিয়া, মানুষ তাদেরকে বাস্তবে নিয়ে এসছে। দেখুন, তারা যেই আদর্শ থেকে প্রেরিত হয়ে কাজ করতো সেই আদর্শ শুকিয়ে গেছে আজকে। দিলীপ ঘোষ কি সত্যি এখনো বিশ্বাস করেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় একটা বালাকোট এয়ার স্ট্রাইকের মতন একটা স্ট্রাইক হওয়া উচিত, একটা সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত? কি হওয়া উচিত? দেখুন, স্ট্রাইক অনেক রকম হয়। হনুমানজি গিয়ে স্ট্রাইক করেছিলেন শ্রীলঙ্কাতে, সেটাই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক। তো পরিস্থিতি অনুযায়ী হয় এটা। আমরা তো মতাদর্শের, আদর্শবাদের স্ট্রাইক করছি। যারা মতাদর্শকে নিয়ে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করছেন, নষ্ট করেছেন, মানুষের এখানকার চিরাচরিত যে সংস্কৃতি পরম্পরা তাকে আঘাত করে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষ তাদেরকে স্বীকার করেনি কোনোদিন। ওইখানে কাকার বাড়িতে উৎসব হলে খুব আনন্দ, বাবার বাড়িতে উৎসব হলে এদের খুব কষ্ট হয়। চায়না বা অন্য রাশিয়া যদি অ্যাটম বোম ফাটায় তারা খুব আনন্দ করেন, মিষ্টি খান। আর ভারত যদি অ্যাটম বোম ফাটায় মোড়া কান্না শুরু হয়ে যায়। ঠিক একইরকমভাবে আমরা চাঁদে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলে বলছি এগুলো ফালতু খরচা করছে। আমরা বুলেট ট্রেন চালাবার কথা বললে কেন মিসইউজ করা হচ্ছে? অটলজির যখন স্বর্ণিম চতুর্ভুজ রাস্তা তৈরি হলো, আমাদের বুদ্ধবাবুরা বলেছিলেন এইসব করে লাভ নেই, চোর ডাকাত আসবে গ্রামেতে। ত্রিপুরাতে কি আপনার মনে হয় তৃণমূল কংগ্রেস এবার সরকার দখল করে নিতে পারে? শুনুন, ওনাদের নেতারা বুঝে গেছেন পশ্চিমবাংলা কিছু হওয়ার নেই আর। 19-এতে তারা 34 থেকে 22-এ নেমেছেন, আগামী 24-এ কী হবে জানি না। সে দিদিমণি অন্যান্য রাজ্য থেকে এমএলএ এমপি জেতার জন্য একটা প্ল্যানিং করছেন, সেই জন্য একটা সফট হচ্ছে। হয়তো বাঙালি প্রচুর আছেন আর ত্রিপুরাতে এবং আসামে, তারা তো বাঙালি না, তারা পূর্ব বাংলা থেকে এসছেন, তারা আজকে পশ্চিমবাংলাতেও বিজেপিকেই ভোট দিয়েছেন। তো সেই জন্য চান্স কিছু নেই। দিলীপবাবু, আমার আরেকটা প্রশ্ন আপনাকে, যে আপনার সাথে কি বাবুল সুপ্রিয়র কোনো কোনো মনোমালিন্য আছে? আপনার কখনো কি মনে হয় যে বাবুল সুপ্রিয়কেও আপনি রোগড়ে দেবেন? দেখুন, বাবুল সুপ্রিয় একজন শিল্পী এবং খুবই স্বনামধন্য ব্যক্তি তিনি। তার গান ইত্যাদি আমাকে উনি কিছু সিডি দিয়েছেন, মাঝে মধ্যে গাড়িতে যেতে যেতে শুনি। আমি বললাম দেখুন, আপনার গান তো আমরা শুনতে পারি না, কোথায় ফাংশন করেন, দেশ বিদেশ করেন, তো আমরা শুনতে ইচ্ছা করি। তো তিনি কিছু সিডি দিলেন, আমি যখন গাড়িতে থাকি শুনি ওনার গান। নিঃসন্দেহে শিল্পী হিসাবে তার কোনো ঝুড়ি নাই। তিনি রাজনীতিতে এসেছেন, তো তিনি একজন শিল্পী মানুষ, রাজনীতিতে এসে রাজনীতির যে পঙ্কিলতা, জটিলতা, সেটা বোঝা হয়তো সবসময় তার পক্ষে সম্ভব হয়নি। সেজন্য উনি খোলা মনে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, অনেকের সঙ্গে মিশেছেন, তার জন্য তাকে আক্রান্ত হয়েছে, রাস্তার মাঝখানে তাকে ইট খেতে হয়েছে, এসব দেখেছি। এগুলো দেখার পরে তিনি হয়তো রাজনীতি খানিকটা শিখেছেন, কিন্তু তার মতো খোলা মনের শিল্পী মানুষ তো ওই রাজনীতিবিদ হবে না। সেজন্য অনেক কিছু যেগুলো উনি করেন হয়তো রাজনীতিতে ফিট হয় না, সেগুলো হয়তো আমাদের পার্টিতেও সমস্যা তৈরি হয়। সেই নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছি, খুব বন্ধুত্ব আছে আমার সঙ্গে। দিলীপ দা, এই মুহূর্তে গোটা বাংলা আপনার এই সাক্ষাৎকারটা দেখছে, রিপাবলিক বাংলায়। যে ছেলেমেয়েগুলো একদম হতদম হয়ে বাড়িতে বসে পড়েছে, যে ছেলেমেয়েগুলো এখনো বাইরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিংবা যে ছেলেমেয়েগুলো আবার ঘুরে দাঁড়াতে চাইছে, বিজেপিটা করতে চাইছে, তাদেরকে আপনি কি টোটকা দেবেন? দিলীপ ঘোষের অ্যান্টিবায়োটিক কি? এরকম একটা বিষম পরিস্থিতির মধ্যে পার্টি যতটা সম্ভব করেছে, আর তারা পার্টির উপরে বিশ্বাস করেন বলে এখনও হয়তো মনের মধ্যে দুঃখ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, কিন্তু কেউ পার্টি ছেড়ে যায়নি। এবং কি তাদেরকে জোর করে পার্টিতে টিএমসি জয়েন করতে বলা হয়েছিল, করেননি বলে তাকে মেরে গাছে টাঙিয়েও দেওয়া হয়েছে, তারপরে কেউ পার্টি ছাড়েনি। ভারতীয় জনতা পার্টি একটা পরিবারের মতো, পরস্পরের সুখ দুঃখে আমরা এগিয়ে যাই। আর অতি সাধারণ গরিব পরিবার থেকে আসা কার্যকর্তারা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে চলেছেন, কষ্ট করেছেন, তারা কষ্টের মধ্যে থাকেনও। বিজেপিতে এলে কষ্ট হবে এটা জানেনও, তারপরেও এসেছেন, কিন্তু অনেক সময় সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে, তাই তারা হতাশ হয়ে পড়েন মাঝে মধ্যে। তাদেরকে এগিয়ে নিয়ে পিঠে হাত দিয়ে কাজ করিয়ে নেওয়ার এবং ধরে রাখার চেষ্টা আমরা করছি। আমাদের নেতাকর্মীরা যাচ্ছেন গ্রামে গ্রামে, জেলায় জেলায়, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন, তারাও আক্রান্ত হয়েছেন গিয়ে। তো আমার ধারণা এই যে সংকট একটা এসেছে, এই যে হিংসার পরিবেশ, এটা কেটে যাবে, আমরা লড়াই করে আবার পার্টিকে দাঁড় করাবো। মমতা বন্দ্যোপাধ্যায় না বিমান বসু, যদি কারোর হাত ধরতে বলা হয়, তাহলে আপনি রাজনীতিতে কার হাত ধরবেন? কোন দলের হাত ধরবেন?
যে আমাদের কাছে আসবে, যাদেরকে মনে হবে আমাদের কাছে উপযোগী, তাকে আমরা হাত ধরব। আমাদের কারো হাত ধরার দরকার নেই। ভারতীয় জনতা পার্টি এত শক্তিশালী আছে, তার আদর্শের শেকড় এত গভীরে আছে, তার সংগঠন এত মজবুত আছে, আমাদের কারো হাত ধরার দরকার নেই। দিলীপবাবু, মহাত্মা গান্ধী না নাথুরাম গোডসে? দেখুন, নাথুরাম গোডসে বা মহাত্মা গান্ধীর কোনো তুলনা হয় না। মহাত্মা গান্ধী একটা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, তার অহিংসা নীতি ভারতে কোনো বিশ্বের মধ্যেও আলোচিত এবং অনেকে চর্চিত। হ্যাঁ, হতে পারে ভারতবর্ষে তার সেটা ইমপ্লিমেন্ট করেছেন উনি যেভাবে, সেই নিয়ে মতান্তর হতে পারে। এবং বহু মহাপুরুষ আছেন যাদের মত নিয়ে দ্বিমত থাকে, অনেকে একমত হবেন, কোনো গুরুত্ব কথা নেই। শ্রীকৃষ্ণ রামচন্দ্র মন্দ্র মহামানবকে নিয়েও বিতর্ক আছে, সেখানে গান্ধীজি নিয়েও বিতর্ক আছে। আমরা গান্ধীজির যে আদর্শ আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, যে হিংসার রাজনীতি, সেখানে অহিংসার প্রয়োজন, তাই আমরা গান্ধী সংকল্প যাত্রা করে গ্রামে গ্রামে হেঁটেছি 100-150 কিলোমিটার করে সব এমপিরা। তো তার একটা গুরুত্ব এখনও আছে, থাকবেই। নাথুরাম গোডসে একজন অন্য ধারার মানুষ ছিলেন, তিনি তার অনেক কথা বিশ্বাস করেননি, তার সহমত হননি, স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা নিয়ে তার প্রশ্ন ছিল, আর তিনি তাকে হত্যা করেছেন। ভারতীয় জনতা পার্টি হিংসা, হত্যা এই ধরনের মতে বিশ্বাস করেন, রাজনীতিতে বিশ্বাস করে না। সেই জন্য নাথুরাম গোডসে কারো আদর্শ হতে পারেন না। দিলীপবাবু, আপনি যেরকম বললেন যে বিদ্যজনে আপনার অ্যালার্জি আছে, আপনার কি বারমুডা প্যান্টেও অ্যালার্জি আছে? কখনো কি মনে হয়েছে যে মীরাবাই চানু তো হাফ প্যান্ট পরেই অলিম্পিকের মেডেলটা পেলো, তো তাতে কি আপনার কোনো আপত্তি আছে? রাস্তায় বেরোলে বহু মহিলা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান আজকে, সারা দুনিয়াতে, আমাদের বাংলাতেও। অসুবিধা নেই কিছু পরতে, আমি তাই বলেছিলাম। তো যারা পা দেখাতে চান তারা তো হাফ প্যান্ট পরতেই পারেন, তাহলে সুবিধা হয়। শাড়ির একটা মর্যাদা আছে, নারীত্বের একটা মর্যাদা আছে, সেটাকে যদি আমরা না মানি তাহলে লোকে সম্মান করবে না। দিলীপবাবু, আমার একদম শেষ প্রশ্ন আপনাকে, আপনি কি সত্যি, আজকে বাংলার মানুষ জানতে চায় বাংলা, যে আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আপনার বাড়িতে যে গরুর দুধের প্যাকেটটা আসে, সেই গরুর দুধের প্যাকেটে সোনা পাবেন আপনি? আপনি বাম্পার লটারিতে কত সোনা জিতেছেন এতদিন গরুর দুধ থেকে? শুনুন, যারা কাঁচকলা থেকে সোনা বার করে বাড়ি তৈরি করতে চায়, সেসব লোক তো সোনা পাবে না দুধেতে, এটা ঠিকই। আমি দুধ খাই, তাই বুঝি দুধে সোনা না রূপো না ডায়মন্ড আছে। সেজন্য দুধের মধ্যে সমস্ত ধাতু আছে, এটা সবাই জানে, এটা কমন সেন্সের ব্যাপার। যাদের কমন সেন্স নেই তারাও বুঝতে পারবে না। সোনা আছে, সোনা থাকবে। আমি বলেছিলাম যে ভারতীয় গরুর একটা বৈশিষ্ট্য আছে, তার যে কুঁজ আছে, বিদেশি গরুর কোনো কুঁজ থাকে না। আর সেই কুঁজেতে একটা ওই নাড়ি থাকে, সেটা স্বর্ণরেখা নাড়ি না কি বলে, তার জন্য আমাদের ভারতীয় দেশি গরুর দুধ একটা হলুদ টাইপের রং হয়, তার মধ্যে সোনার একটা ভাগ থাকে, সেটা বোঝা যায় বেশি। এখন তো বলছি যে সব গরুর দুধে নাকি সোনা আছে, জার্সি গরুর দুধে নাকি সোনাও আছে। থাকতেই পারে, ফ্যাট আছে, সোনা থাকতেই পারে, সেটা রিসার্চের বিষয়। যারা রিসার্চ না করে অন্যের কথায় হাসে, নাচে আহম্মকের মতো, তাদের প্রতি দয়া হয়। আমি আমার বিশ্বাসে দৃঢ় আছি, থাকবো। কেউ কিছু বললো বলে আজকে বগল বাজিয়ে নাচবো, কালকে আবার অন্যরকম বলবো, এই ধাতের মানুষ আমি নই। যেটা বিশ্বাস করি সেটা বলি, আর সেখানে দাঁড়িয়ে থাকি। রিপাবলিক বাংলায় দিলীপ ঘোষ, উনি যা বলেন মুখের ওপরে বলেন, সে ভালো লাগুক বা খারাপ লাগুক সেটাই দিলীপ ঘোষ বলেন। অনেক অনেক ধন্যবাদ দিলীপ ঘোষ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। এবং আজ জানতে পারলো বাংলা আরেক দিলীপ ঘোষকে, আরেক দিলীপ ঘোষের বক্তব্যকে। এবং রিপাবলিক বাংলায় আপনারা যারা এই মুহূর্তে রয়েছেন তারা থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।